আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনা কি দিল্লিতে থাকতে পারবেন বা তিনি থাকবেন, নাকি তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে? কাতার, যুক্তরাজ্য কিংবা রাশিয়া অথবা রাশিয়ার মদতপুষ্ট অন্য কোনো রাষ্ট্র, যেমন চেচেনিয়া কিংবা আজারবাইজান। এ সকল কথা কিন্তু ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে। আমরা শুনে আসছিলাম যে শেখ হাসিনা ইংল্যান্ডে যাবেন এবং ভারত চেষ্টা করছিল ইংল্যান্ডে তাকে পাঠানোর জন্য, কিন্তু ইংল্যান্ড রাজি হয়নি। তারপর কি হলো, শেখ হাসিনা এবং শেখ রেহানা অনেকটা বাধ্য হয়ে ভারতে থাকলেন। আমাদেরকে জানানো হয়েছিল বা বাংলাদেশে ধরনের প্রচারণা হয়েছিল যে ভারত কোনো অবস্থাতে শেখ হাসিনাকে অ্যাভেল করতে চাচ্ছে না বা রাখতে চাচ্ছে না। তাকে মধ্য এশিয়ার যে কোনো একটি দেশ, সরাসরি রাশিয়া নয়, তবে রাশিয়ার মদতপুষ্ট যে সকল দেশ রয়েছে, যেমন আজারবাইজান আছে, চেচেনিয়া আছে, এ সকল দেশে তাকে পাঠানো হবে। তো এই যখন আলাপ আলোচনা ইউনূসের জামানাতে হচ্ছিল, মূলত এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব এত বেশি, এত বেশি যে ইউনূসের কথায় ভারত চলে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল যে ইউনূস যেভাবে চাইবেন জনাব নরেন্দ্র মোদী সেভাবেই কাজ করবেন। ইউনূস যদি চান শেখ হাসিনাকে বাংলাদেশে ভারত ফেরত পাঠাবে, ইউনূস যদি চান তাহলে দিল্লি থেকে বা ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেবে। ভারতে যেভাবে গদি মিডিয়া রয়েছে, শেখ হাসিনার জমানাতে যেভাবে হাসিনা মিডিয়া ছিল, আমাদের মিডিয়া সবসময় যে রং পরিবর্তন করে মিডিয়ার একটা বিরাট অংশ ঠিক সেই সময়টিতে ইউনূস মিডিয়া হয়ে গিয়েছিল। তারা আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্ব অবতার, বিশ্ব মানব, বিশ্বের মহামানব, আরেকটি নোবেল বিজয়ী, এবং একই সঙ্গে তিনি যেদিকে তাকান, ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকালে সেখানে তাজমহল তৈরি হয়ে যায়। আর তিনি যদি রাগান্বিত হয়ে কারো দিকে তাকান, ওইদিকে জাহান্নাম তৈরি হয়ে যায়। এরকম একটা ভাবমূর্তি তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক রিফিউজড হতে থাকলেন। মনে করা হতো যে ফ্রান্সের সাথে তার খুব ভালো সম্পর্ক, তিনি ফ্রান্সে যেতে পারলেন না। এর কারণ হলো ফ্রান্সে একটা প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামে তিনি চেষ্টা করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য। প্রেসিডেন্ট রাজি হননি। তিনি ইংল্যান্ডে গেলেন, অনেক চেষ্টা করলেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার হলো না। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত নরেন্দ্র মোদীর সঙ্গে, এমনকি জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, অথবা অমিত শাহ, অথবা অ্যাটলিস্ট অজিত দোভাল, তাদের সঙ্গে একটা বৈঠক করার জন্য হয়নি। প্রাণঘাত চেষ্টা করেছেন। উল্টো যেটা করলো সেটা হলো ভারত সেখানে বলে দিল যে তারা শেখ হাসিনার সঙ্গে আছে, শেখ হাসিনা তাদের মেহমান, যতদিন ইচ্ছা ততদিন তিনি সে দেশে থাকবেন, এবং ভারতের সব দলের মতের যারা রাজনীতিবিদ রয়েছেন তারা একত্রে জয়েন্ট মিটিং করলেন নজিরবিহীনভাবে পার্লামেন্ট হাউসে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওখানে কংগ্রেস থেকে শুরু করে আঞ্চলিক সকল দল, মমতা ব্যানার্জি সহ, লালু প্রসাদ যাদবের দলসহ, নীতিশ কুমারের দলসহ বিহারের, সবাই মিলে বৈঠক করে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলেন যে আমাদের অকৃত্রিম বন্ধু দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে একটা রাজনৈতিক টারমাইল চলছে। আমাদের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আমাদের আশ্রয় আছে, ফলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো সম্পর্ক রক্ষা করব না। আর দ্বিতীয়ত, আমরা শেখ হাসিনাকে আশ্রয় দেব এবং তার সঙ্গে থাকব। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কথাটি বলা হলো যে শেখ হাসিনার সঙ্গে যদি আমরা এই মুহূর্তে বেইমানি করি বা কোনো রকম অবন্ধুসুলভ আচরণ করি, তাহলে সারা দুনিয়াতে ভারত সম্পর্কে একটা নেতিবাচক মেসেজ চলে যাবে যে ভারত এমন একটা রাষ্ট্র, তারা শুধুমাত্র শোষণ করে,
অথবা তারা প্রয়োজনে কাউকে ব্যবহার করে, কিন্তু কারো বিপদের সময় তারা দাঁড়ায় না। কাজেই সেই ভাবমূর্তি তারা তৈরি করতে চাচ্ছে না, তারা শেখ হাসিনার সঙ্গে থাকবে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষান্ত হয়ে যায় এবং ধীরে ধীরে তার চেয়ে সাম্রাজ্য, মানে সারা পৃথিবীর মিডিয়া তার কথা বলবে, IMF, বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক তার পিছনে পিছনে ছুটবে টাকার বস্তা নিয়ে, বাংলাদেশের ডলার পাউন্ড রাস্তাঘাটে উঠতে থাকবে, বিশ্বের সমস্ত রাষ্ট্রপতি, মানে এখানে দুজন রাষ্ট্রপতি বা সরকার প্রধান বাংলাদেশে ডক্টর ইউনূসের সঙ্গে এসেছিলেন। একটা হলো পূর্ব তিমুরের যিনি প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশে এসেছিলেন বিকজ তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নোবেল পুরস্কার পেয়েছেন। আর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার যে বর্তমান প্রধানমন্ত্রী, তার সঙ্গেও তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে এবং তার প্রেক্ষিতে তিনি বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা পারিবারিক বৈঠক করে গেছেন। এটাকে নিয়ে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন তারা বলার চেষ্টা করেছিলেন যে কি দেখো এবং কি জানো তোমরা। তিনি সকালে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন, দুবাইয়ের শাসকের সঙ্গে কথা বলেন, তিনি সৌদি আরবের বাদশাকে যেভাবে অনুরোধ করেন বাদশা সেভাবেই সব কিছু করে, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু ধীরে 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 এই সকল যে মিথ্যাচার, সেই মিথ্যাচার যখন প্রমাণিত হলো, তার সমস্ত পর্দাগুলো সরে গেল। আমার শুধু দেখলাম সেই পর্দা সরে যাওয়ার পর গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, ডক্টর ইউনূস তার সুদের ব্যবসা ছাড়া আর অন্য কোনো ক্রেডিট তার কাছে নাই। এইভাবে ইউনূসের জমানা শেষ হলো, এখন তারেক রহমান সাহেবের জমানা শুরু হয়েছে। একই অবস্থা। শেখ হাসিনাকে নিয়ে যেভাবে মিডিয়া মাতামাতি করত, ডক্টর ইউনূসকে নিয়ে যেভাবে মাতামাতি করত, একইভাবে তারেক রহমান সাহেব, তার স্ত্রী জুবাইদা রহমান, তার সন্তান জাইমা রহমান থেকে শুরু করে এমনকি তার যে বডিগার্ড, এমনকি যে তার গাড়ির সামনে যারা দৌড়াদৌড়ি করে, তাদেরকেও রীতিমতো হারকিউলিক্স বানিয়ে আমাদের মিডিয়াগুলো একের পর এক খবর ছাপিয়ে যাচ্ছে। কি করলে তারেক রহমান সাহেব খুশি হবেন? কি করলে বিএনপি সদয় হবে? এবং কি করলে বিএনপি যারা প্রতিপক্ষ তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে? এই কাজগুলো আমাদের এই মিডিয়াগুলো করে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের অন্যতম একটি পত্রিকা মানবজমিন, আই ডু নট লাইক টু সে যে মানবজমিন এই ক্যাটাগরির। মানবজমিনের সম্পাদক মতিউর রহমান আমাদের বন্ধু মানুষ, বয়সে সিনিয়র হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমার। মানবজমিন পত্রিকাটির সঙ্গে আমার সম্পর্কটা খুব ভালো। আর এই পত্রিকা শেখ হাসিনা বিরোধী ভূমিকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি যদিও তারেক রহমান সাহেবের বিশ্বস্ত লোক, বিএনপি মাইন্ডেড, ডাজ নট ম্যাটার, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে তার সুনাম আছে, সুখ্যাতি আছে। তারপর তিনি যে কৌশলে সংবাদপত্র পরিচালনা করেন মালিক হিসেবে, সম্পাদক হিসেবে যেভাবে তার যে সম্পাদকীয় নীতি অনুসরণ করেন, এটি বাংলাদেশে ব্যতিক্রম, সঙ্গতির কারণে ব্যতিক্রম। তো সেই মানবজমিনের একটি খবর রীতিমতো এখন সামাজিক যোগাযোগে ভাইরাল হয়ে গেছে এবং সে রিপোর্ট করেছে না ফটো কার্ড করেছে আমি বলতে পারবো না, কিন্তু ফটো কার্ডটি আমি দেখেছি আমার ইউটিউবেও, আমার যে ফেসবুক আছে সেখানে আমি আবার সেটা শেয়ার করেছি। সেখানে যেটা বলার চেষ্টা করছে, আমরা যারা সাংবাদিক আমরা জানি যে এই ধরনের রিপোর্ট সাধারণত যখন খবরের দুর্ভিক্ষ চলে, মানুষের কোনো অ্যাটেনশন থাকে না, তারপর দেশে মানে মানুষ পড়বে এরকম কোনো খবর থাকে না, তখন এই ধরনের না ডানে না বামে এরকম খবর আসলে পত্রপত্রিকাগুলো ছাপায়। তো সেইভাবেই আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে উপস্থাপন করা হয়েছে যে তিনি দিল্লিতে আছেন এবং তিনি বলছেন যে মরে গেল দিল্লিতে থাকবো, তৃতীয় কোনো দেশে যাব না, ধরি মাছ নাছুই পানি, এইভাবে বলে যেটা বোঝানোর চেষ্টা করছে যে দিল্লির সরকার একটা সময় তাকে প্রস্তাব দিয়েছিল কাতারে তার বসতি তৈরি করে দেওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবি ছিল যে তিনি ভারত ছেড়ে চলে যান, ইত্যাদি ইত্যাদি, হাঙ্কি পাঙ্কি ABCD মিলিয়ে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে। কিন্তু সেই রিপোর্টের যে মেসেজ, সেই
মেসেজ জনগণের মধ্যে বেশ যাকে বলা হয় ইতিবাচক নেতিবাচক পক্ষে বিপক্ষে সাড়া ফেলেছে এবং সবাই এখন সেই মানব জমিনের রেফারেন্স দেওয়ার চেষ্টা করছে যে হঠাৎ এই কাজ কেন হলো। আমি তো আগেই বললাম যে যেহেতু আমার সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড আছে, আমি যেভাবে এখন কন্টেন্ট তৈরি করছি, আপনারা যেভাবে শেখ হাসিনার যে কোনো একটা কথা শোনার সঙ্গে সঙ্গে একটু আপনার পঞ্চেন্দ্রিয় খাড়া করেন এবং বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন যে দেখি কী বলে ইত্যাদি ইত্যাদি। তো তদ্রূপ এখন যেহেতু সারা বাংলাদেশের ডিজেল ক্রাইসিস চলছে, সরকারের কোনো দৃশ্যত সফলতার গুণগান গাওয়ার মতো কোনো অবস্থা নেই, সরকার যেভাবে ফ্যামিলি কার্ড, যেভাবে খাল কাটা যে সমস্ত কর্মসূচি তারা শুরু করেছিল, সেই কর্মসূচি নিয়ে এই মুহূর্তে দেশের যে ক্রাইসিস সেটি নিয়ে এগোনো যাচ্ছে না। অথচ সরকারকে একটু হেল্প করা দরকার, জনগণের দৃষ্টি একদিকে রাখা দরকার এবং তারই প্রেক্ষিতে এই যে একটা খবর তৈরি হলো, এখন এই খবর দ্বারা বিএনপির কোনো উপকার হবে কি হবে না, শেখ হাসিনার কোনো ক্ষয়ক্ষতি হবে কি হবে না, ভারত কি রাজি খুশি হবে কি হবে না, কিন্তু মানুষজনকে ব্যস্ত রাখা গিয়েছে। এখানে আমি আগে যেটা বললাম যে যদি এটার পেছনে এরকম কোনো উদ্দেশ্য থাকে এই খবরের পেছনে, যে তারেক রহমান সাহেব ক্ষমতায় এসেছেন, তার সঙ্গে খুব দ্রুত ভারতের একটা দফারফা হয়ে যাচ্ছে এবং তারেক রহমান সাহেব যেভাবে চাইবেন ভারত ওভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে, অথবা তারেক রহমান সাহেবকে খুশি করার জন্য শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে, তিনি কোথায় গিয়ে থাকবেন বা না থাকবেন ইত্যাদি কোনো বিষয় নয়। এই জিনিসগুলো যারা বিশ্বাস করতে চাচ্ছেন তারা এই খবরটিকে মানে অ্যাজ এ প্রাইম ফ্যাক্টর হিসেবে নিজেদের সামনে রেখে বেশ কিছুদিন তারা একটা জলি মাইন্ডে কাটাবেন যে আমাদের দল ক্ষমতায় আসছে, এখন ভারতের সাথে ভালো সম্পর্ক হবে, সীমান্তে গোলাগুলি হবে না, ভারত থেকে ডিজেল আসবে, তারপরে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে আমরা বলতে পারবো, সমতার ভিত্তিতে আমাদের সাথে সম্পর্ক হবে, আর আওয়ামী লীগ বা শেখ হাসিনা কোনো ফ্যাক্টর না, আমরা বাংলাদেশে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি এটা ভারত মাইন্ড করেনি, ফলে আগামীতে আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না। এখানে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা যদি সরকারের কাছ থেকে লাইসেন্স নেয়, তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী তার হাতে পায়ে ধরে নতুন একটা রাজনৈতিক দল গঠন করার জন্য অনুমতি দেওয়া যেতে পারে, সেটার নাম বাকশাল হতে পারে, টাকশাল হতে পারে, আওয়ামী লীগের পরিবর্তে টাওয়ামী লীগ হতে পারে, ভাওয়ামী লীগ হতে পারে। তো এরকম মানে ক্ষমতা কেন্দ্রিক যে একটা ভাবসাব রয়েছে, চিন্তা চেতনা রয়েছে, যারা করতে চান তাদের জন্য মানব জমিনের এই রিপোর্টটি বা এই ফটো কার্ডটি একটা প্লাস হবে। কিন্তু রাজনীতির একজন ছাত্র হিসাবে, একজন ক্ষুদ্র বিশ্লেষক হিসেবে আমি যে কথাগুলো বলতে চাই যে রাজনীতির যে ধর্ম রয়েছে সেই ধর্ম অনুযায়ী জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে ভারতের কোনো অবস্থাতেই দ্বিপাক্ষিক বিশ্বস্তমূলক সম্পর্ক হবে না। কৌশলগত একটা সাময়িক সম্পর্ক হতে পারে, কিন্তু এই সম্পর্ক দীর্ঘমেয়াদী হবে না। ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, ভারতের সাথে জামাতের যে সম্পর্ক এবং অন্যান্য বাম ঘরানার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই অব্যাহত থাকবে। বুঝতে হবে যে ভারত এমন একটা দেশ যে দেশে চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেছেন, চাণক্য জন্মগ্রহণ করেছেন, যে দেশে মহাভারত রচিত হয়েছে, যে দেশে রামায়ণ রচিত হয়েছে, সেই দেশে তাদের যে পলিটিক্যাল জিনিয়াসনেস বাই বর্ন থাকে, সেই পলিটিক্যাল জিনিয়াসনেস নিয়ে আমরা এই বাংলায় ভারতকে বাধ্য করব শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দিতে, আর ভারত বাংলাদেশকে খুশি করার জন্য সেই কাজটি করবে। এটা চিন্তা করা, চিন্তার উপর স্থির থাকা বা এই ধরনের স্বপ্ন দেখা অনেকের ক্ষেত্রে সম্ভব হলেও আমার ক্ষেত্রে সম্ভব নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।